নমস্কার। আজ আমরা মানব শরীরের এক দারুণ আশ্চর্য জগতে ডুব দিচ্ছি, যেখানে আমাদের শরীর নিজেই বৈদ্যুতিক সংকেত তৈরি করে। ভাবা যায়, এই সিগন্যালগুলো অনেকটা ধরুন ইলেকট্রনিক সার্কিটের কারেন্টের মতোই কাজ করে। আজকের আলোচনায় আমরা এই জৈব বৈদ্যুতিক সংকেত বা বায়ো ইলেকট্রিক সিগন্যালস কোথা থেকে আসে আর কিভাবে আমরা সেগুলোকে ধরতে পারি সেটাই জানার চেষ্টা করব। হ্যাঁ, একদম ঠিক। আর দেখুন, মেডিকেল সায়েন্সে, বিশেষ করে এই মেডিকেল ইলেকট্রনিক্সে রোগ নির্ণয় বা ধরুন রোগীর অবস্থা বোঝার জন্য শরীরের এই যে নিজস্ব ইলেকট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা বোঝাটা ভীষণ ভীষণ জরুরি। এর উপর ভিত্তি করেই তো আজকাল কত আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো। এইসব ইলেকট্রিক্যাল সিগন্যালের আসল উৎসটা কোথায়? উৎসটা হলো আমাদের কোষ, মানে সেলস। ঠিক। বিশেষ করে বলতে গেলে স্নায়ুকোষ মানে নিউরন, আর পেশিকোষ বা মাসল সেলস। এরা যেন এক একটা ক্ষুদে রিচার্জেবল ব্যাটারি। স্বাভাবিক অবস্থায় কোষের ভেতরটা বাইরের চেয়ে একটু বেশি নেগেটিভ থাকে। ও আচ্ছা। এটাকে বলে রেস্টিং পটেনশিয়াল। যেমন ধরুন, একটা নিউরনের ক্ষেত্রে এটা প্রায় -70 মিলিভোল্ট। -70 মানে অনেকটা যেন একটা চার্জড ক্যাপাসিটর, তাই না? একদম। কিন্তু যখন কোনো স্টিমুলাস আসে, কোষটা যখন উত্তেজিত হয়, হ্যাঁ, তখন কি হয়? হ্যাঁ, সেটাই তো আসল ব্যাপার। ঠিক। স্টিমুলাস পেলেই কোষের এই চার্জের ব্যালেন্সটা খুব তাড়াতাড়ি পাল্টে যায়। কোষের পর্দায় থাকা আয়ন চ্যানেলগুলো খুলে বা বন্ধ হয়ে গিয়ে প্রথমে চার্জের পার্থক্য কমে যায়, ডিপোলারাইজেশন হয়। আচ্ছা। তারপর খুব দ্রুত আবার আগের অবস্থায়, ওই নেগেটিভ অবস্থায় ফিরে আসে। এটাকে বলে রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন, তারপর রিপোলারাইজেশন। এই যে ভোল্টেজের দ্রুত ওঠানামা, এটাই একটা ইলেকট্রিক্যাল ওয়েভের মতো কোষের পর্দা বরাবর ছড়িয়ে পড়ে। এটাই হলো অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল। হ্যাঁ, তারের মধ্যে দিয়ে বিদ্যুতের একটা ছোট্ট ঝলক চলে গেল। বাহ! আর এই অ্যাকশন পোটেনশিয়াল, এটাই তাহলে মূল খেলোয়াড়, তাই তো? একদম। এই অ্যাকশন পোটেনশিয়ালের সমষ্টিকেই আমরা শরীরের বাইরে থেকে বিভিন্ন যন্ত্র দিয়ে ধরতে পারি, যেমন ধরুন ইসিজি, ইইজি বা ইএমজি। এখানেই তাহলে প্রশ্ন আসে, এই অ্যাকশন পোটেনশিয়াল থেকে আমরা এই পরিচিত মেডিকেল সিগন্যালগুলো ইসিজি, ইইজি এগুলো কিভাবে পাই? খুব ভালো প্রশ্ন। কয়েকটা উদাহরণ দেখা যাক। সবচেয়ে পরিচিত কোনটা? ইসিজি, তাই না? ইলেকট্রোকার্ডিওগ্রাম। হ্যাঁ, ইসিজি তো সবাই জানে। এটা আসলে আমাদের হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির একটা ছবি। হার্টের বিভিন্ন অংশ যখন সংকুচিত বা প্রসারিত হয়, তখন যে ইলেকট্রিক্যাল ওয়েভ তৈরি হয়, ইসিজি সেটাই রেকর্ড করে। ওই যে গ্রাফে আমরা দেখি পি, কিউ, আর, এস, টি ওয়েভস। ঠিক। ওইগুলো হার্টের বিভিন্ন সময়ের কার্যকলাপ দেখায়। বলতে পারেন এটা হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল ছন্দ, ওর নিজের গান। বাহ, বেশ বলেছেন, হার্টের গান। আচ্ছা, আর ইইজি, ওটা তো ব্রেনের। হ্যাঁ, এরপর আসে ইইজি বা ইলেকট্রোএনসেফালোগ্রাম। এটা সরাসরি আমাদের মস্তিষ্কের ব্রেনের ইলেকট্রিক্যাল কার্যকলাপ মাপে। ব্রেনের? কিভাবে? আমাদের ব্রেনে যে কোটি কোটি নিউরন আছে, তারা যখন একসঙ্গে কাজ করে, তখন খুব সূক্ষ্ম ইলেকট্রিক্যাল ওয়েভ তৈরি হয়। ইইজি সেটাই ধরে। ও। আর জানেন তো, আমাদের বিভিন্ন মানসিক অবস্থা বা কাজের সময় ব্রেনের এই তরঙ্গের ধরন পাল্টায়। যেমন অ্যালফা ওয়েভস। হ্যাঁ, শুনেছি, রিল্যাক্সড অবস্থায়। একদম, রিল্যাক্সড অবস্থায় অ্যালফা ওয়েভস দেখা যায়। আর যখন আমরা খুব সজাগ থাকি বা কিছুতে মন দিই, তখন দেখা যায় বিটা ওয়েভস। আচ্ছা, যেন ব্রেনের বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে টিউন করা। ঠিক তাই। তবে মনে রাখতে হবে, ইইজি সিগন্যাল কিন্তু খুব খুব দুর্বল হয়, মাইক্রোভোল্ট রেঞ্জে। মাইক্রোভোল্ট, খুবই কম। হ্যাঁ। আর ইএমজিটা কি? ইএমজি হলো ইলেকট্রোমায়োগ্রাম। এটা আমাদের পেশি মাসলস যখন সংকুচিত হয়, তখনকার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করে। মাসেলসের হাত পা নাড়ানোর সময়? হ্যাঁ, যখন আমরা হাত নাড়াই বা ধরুন কোনো জিনিস তুলি, তখন যে পেশিগুলো কাজ করে, সেই পেশি কোষগুলো অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে। ইএমজি সেই সিগন্যালটাকেই ধরে। আচ্ছা, এটা সিগন্যাল কি ইইজি এর মতোই দুর্বল? না না, ইএমজি সিগন্যাল বেশ শক্তিশালী, মিলিভোল্ট রেঞ্জে থাকে। ইইজির থেকে অনেক বেশি। অনেকটা যেন আমরা কোনো কাজ করা পেশির ইলেকট্রিক্যাল গুঞ্জন শুনছি। বাহ,
দারুণ! তাহলে আমরা দেখলাম হার্টের জন্য ইসিজি, ব্রেনের জন্য ইইজি আর মাসলসের জন্য ইএমজি। বেশ। আচ্ছা, এই যে শরীরের ভেতরের ইলেকট্রিক্যাল কার্যকলাপের কথা হচ্ছে, হুম এগুলো তো ভেতরে ঘটছে, কিন্তু বাইরের যন্ত্রে এই সিগন্যাল আসছে কিভাবে? মানে শরীর থেকে যন্ত্রে আনা হচ্ছে কিভাবে? ঠিক এখানেই আসে ইলেকট্রোডের ভূমিকা। ইলেকট্রোড ইলেকট্রোড, হ্যাঁ। ইলেকট্রোড হলো সেই বিশেষ কন্ডাক্টর বা পরিবাহী যা আমাদের স্কিন বা টিস্যুর সাথে লেগে থেকে ভেতরের ওই আয়নিক কারেন্টকে, মানে আয়ন এক্সচেঞ্জের ফলে তৈরি কারেন্টকে, হ্যাঁ, আয়নিক কারেন্ট। সেটাকে বদলে দেয় ইলেকট্রনিক কারেন্টে, যেটাকে আমাদের বাইরের ইলেকট্রনিক যন্ত্রগুলো বুঝতে পারে। ও আচ্ছা, মানে শরীর আর যন্ত্রের মধ্যে একটা ব্রিজ বা সংযোগকারী। একদম বলতে পারেন দুটো আলাদা ভাষার মধ্যে অনুবাদকের মতো কাজ করে, আয়নিক ভাষা থেকে ইলেকট্রনিক ভাষায়। বুঝেছি। তবে এই সংযোগটা তৈরি করা কি সহজ? মানে স্কিনের উপর ইলেকট্রোড বসালেই হয়ে যায়? না, অত সহজ নয়। এখানেই একটা চ্যালেঞ্জ আছে। কি রকম? আসলে ইলেকট্রোড আর আমাদের স্কিন বা টিস্যুর মধ্যে একটা বাধা তৈরি হয়, একটা ইম্পিডেন্স থাকে। ইম্পিডেন্স মানে রেজিস্ট্যান্সের মতো? হ্যাঁ, অনেকটা তাই। এই ইলেকট্রোড টিস্যু ইন্টারফেসের ইম্পিডেন্স যদি খুব বেশি হয়, তাহলে সিগন্যালটা ঠিকমতো যন্ত্রে পৌঁছবে না, অথবা প্রচুর নয়েজ, মানে অযাচিত সিগন্যাল চলে আসবে। ওহ, তাহলে তো মুশকিল। এর সমাধান কি? সমাধান হলো এই ইম্পিডেন্স বা বাধা কমানো। এর জন্য ইলেকট্রোড আর স্কিনের মাঝে এক ধরনের কন্ডাক্টিভ পেস্ট বা জেলি ব্যবহার করা হয়। জেলি? কেন? এই জেলিটা ইলেকট্রোড আর স্কিনের মধ্যে খুব ভালো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট তৈরি করে। মানে ফাঁকফোকরগুলো ভরাট করে দেয় আর আয়নের চলাচল সহজ করে, ফলে ইম্পিডেন্স কমে যায় আর আমরা পরিষ্কার সিগন্যাল পাই। বাহ, দারুণ তো! অনেকটা যেমন কম্পিউটারের প্রসেসরের উপর থার্মাল পেস্ট দেওয়া হয়, যাতে তাপ সহজে হিটসিঙ্কে যেতে পারে, সেরকম। হ্যাঁ, খুব ভালো তুলনা দিয়েছেন। ঠিক ওই রকমই স্মুথ কন্ট্যাক্ট তৈরি করা। আচ্ছা, আর এই কাজে সবচেয়ে বেশি যে ধরনের ইলেকট্রোড ব্যবহার করা হয় সেটা হলো সিলভার ক্লোরাইড ইলেকট্রোড, মানে এজিসিএল ইলেকট্রোড। এজিসিএল কেন এটাই বেশি ব্যবহার হয়? কারণ এগুলো বেশ স্টেবল, মানে স্থিতিশীল, সহজে পোলারাইজড হয় না, মানে চার্জ জমে গিয়ে সিগন্যালকে ডিস্টার্ব করে না, আর বেশ ভালো কোয়ালিটির, মানে নির্ভরযোগ্য সিগন্যাল দিতে পারে। বোঝা গেল। তাহলে ভালো সিগন্যাল পাওয়ার জন্য শুধু ইলেকট্রোড থাকলেই হবে না, স্কিনের সাথে তার সংযোগটাও নিখুঁত হতে হবে, আর তার জন্য জেলিটা খুব দরকারি। একদম। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? যদি পুরোটা একবার গুছিয়ে নিই, আমাদের শরীরের কোষ, বিশেষ করে নিউরন আর পেশি কোষ, অ্যাকশন পোটেনশিয়াল নামে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। হুম। এই সিগন্যালগুলো থেকেই আমরা ইসিজি মানে হার্টের, ইইজি মানে ব্রেনের, আর ইএমজি মানে পেশির কার্যকলাপ বুঝতে পারি। ঠিক। আর এই খুব সূক্ষ্ম সিগন্যালগুলোকে শরীর থেকে যন্ত্রে আনার জন্য ব্যবহার হয় ইলেকট্রোড। যা আয়নিক কারেন্টকে ইলেকট্রনিক কারেন্টে বদলে দেয়। হ্যাঁ, আর স্পষ্ট নির্ভরযোগ্য সিগন্যাল পেতে গেলে ইলেকট্রোড আর স্কিনের মধ্যেকার ওই কন্ট্যাক্ট ইম্পিডেন্স কমাতে হয়। যার জন্য আমরা কন্ডাক্টিভ জেল বা পেস্ট ব্যবহার করি। ঠিক। দেখুন, আমরা আজকে যেই বায়োইলেকট্রিক প্রিন্সিপালগুলো নিয়ে কথা বললাম, এগুলো হয়তো খুব বেসিক বা মৌলিক মনে হতে পারে, হ্যাঁ, কিছুটা তো বটেই। কিন্তু বিশ্বাস করুন, এই ভিতটার ওপরেই কিন্তু আজকের পুরো অ্যাডভান্সড মেডিকেল ইলেকট্রনিক্স দাঁড়িয়ে আছে। একটা সাধারণ ইসিজি মেশিন ভাবুন, বা ধরুন অত্যাধুনিক ব্রেন কম্পিউটার ইন্টারফেস বিসিআই, কিংবা ধরুন ইএমজি সিগন্যাল দিয়ে যে প্রস্থেটিক হাত পা চালানো হয়। এই সব কিছুর মূলেই কিন্তু রয়েছে শরীরের এই ইলেকট্রিক্যাল ভাষাটাকে ঠিকমতো বোঝা আর ব্যবহার করার ক্ষমতা। তার মানে এই বেসিক কনসেপ্টগুলো জানাটা খুব জরুরি। ভীষণ জরুরি। তাই এই জ্ঞানটা শুধু পরীক্ষার নম্বর তোলার জন্য নয়, এটা আসলে ভবিষ্যতের হেলথকেয়ার টেকনোলজিতে কন্ট্রিবিউট করার প্রথম ধাপ। টেকনোলজি তো রোজ পাল্টাচ্ছে, তাই না? তাই এই ফিল্ডে সবসময় নতুন কিছু শেখার, জানার ইচ্ছেটা জাগিয়ে রাখাটা খুব দরকার। এটা একটা লাইফ লং লার্নিং প্রসেস। একদম ঠিক বলেছেন। শেখার কোনো শেষ নেই, আর এই জ্ঞান, এই প্রযুক্তি ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবাকে আরও কত উন্নত করবে তার অনেক নতুন দিক খুলে দেবে। আজকের মতো তাহলে এখানে শেষ করি। হ্যাঁ, অবশ্যই।